বাংলাদেশে অন্তত আপনি যে কোনো গাড়ির আমার মনে হয় স্পেয়ারস পার্টস পাবেন, কিন্তু সেটা হচ্ছে ইউজড। আর যদিও রিকন্ডিশন বলে, একটু খুঁজে নিতে হবে, ধোলাই খেলা আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু খুঁজে নিতে হবে। আর এছাড়া যদি আপনি ব্র্যান্ড নিউ কিনতে চান, এটা পসিবল না ভাই, 30 বছর আগের গাড়ি। রাইট। সো এই ক্ষেত্রে আপনি থার্ড পার্টি ব্র্যান্ড নিউ, সেটা আপনি ওই যে চাইনিজ কিনতে হবে। হ্যাঁ, চায়না কিনতে হবে আর কি। আপনি কোনটা প্রেফার করেন ইউজুয়ালি, যে মানে ইউজড জাপানিজ, বা যেটা জাপানিজ বলে বাট জাপানিজ থাকে না ওইটা, নাকি চাইনিজ? আচ্ছা, যদি আপনি আমাকে এই কোশ্চেন করেন তাহলে আমি প্রেফার করি ব্র্যান্ড নিউ না, যেটা রিকন্ডিশন, বাট ইট হ্যাজ টু বি প্রপার রিকন্ডিশন, যেটা জাপানে ইউজড হয়েছে, দেন পার্টস গুলো বাংলাদেশে ইম্পোর্ট করছে, বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। কিন্তু প্রাইস ডিফারেন্সটা কেমন থাকে নিউ ভার্সেস এই ইউজড গুলো? আমার এক্সপেরিয়েন্স থেকে দেখলাম যে 10% 20% এরকম। হ্যাঁ, এরকমই, খুব বেশি না। কিন্তু আপনি যে রিকন্ডিশন কিনতেছেন, খুব চিপে কিনে ফেলতেছেন, বিষয়টা কিন্তু তা না। কিছু কিছু ক্ষেত্রে রিকন্ডিশন দাম বেশি হয় রাদার দেন হ্যাভিং ব্র্যান্ড নিউ চাইনিজ ভার্সন কোনো পার্টস যদি কিনেন। রিলায়েবিলিটি হচ্ছে তোর ধর টয়োটার থেকে আমি বলবো 100 টাইমস বেটার রিলায়েবল ইজ হন্ডা। ইটস জাস্ট বাংলাদেশের পার্টসের যে মার্কেটটা, অবশ্য এটা আমি একটা জিনিস আই হ্যাভ ডান মাই রিসার্চ, যেটা হচ্ছে তোর হন্ডার পার্টস একসময় পাওয়া যেত না, বাট ওটা কোন সময়, যেই সময় বাংলাদেশে ভেজেল ঢোকে নাই। আচ্ছা, বাংলাদেশে হন্ডার রেভলিউশন আনছে কিন্তু ভেজেল থেকে, ঠিক আছে? এটা কিন্তু তোকে মনে কর মোরলেস তোকে ইউ হ্যাভ টু এগ্রি অন দিস পয়েন্ট, যে বাংলাদেশে একসময় হন্ডা গাড়ি খুব কম ছিল। যখন ভেজেল আসলো, গরিবের হ্যারিয়ার আমি এটাকে নাম দিচ্ছি, লাইক পোর ম্যানস হ্যারিয়ার। সো বিকজ 20 লাখ টাকায় তুই একটা মিড সাইজ এসইউভির মতো একটা কিছু ক্রসওভারই হোয়াটএভার পাইতেছিস, দেখতে সুন্দর, ইন্টেরিয়ার সুন্দর। সো ভেজেল যখন ওই জিনিসটা নিয়ে আসছে, এবং 16 থেকে যখন হচ্ছে ডিএইচএস মোটরস হন্ডা অফিসিয়াল এনে তোর সিভিকটাও প্রপারলি বাংলাদেশে ঢুকায়, তখন তারপর সিআরভি, দেখ বলতে বলতে একটা সিআরভি। সো এই কয়েকটা মডেল যখন বাংলাদেশে ভালো মতো মার্কেট নিয়ে নেয়, তখন ব্যবসায়ীদের আসলে কিছু করার নাই তখন হন্ডা পার্টস না এনে। আর সো আমার ক্যালকুলেশনটা এরকম, তো ওকে তো ভেজেলের জন্য পার্টস আনতে হয়, ওকে সিআরভির জন্য পার্টস আনতে হয়, ওকে নতুন সিভিকের জন্য পার্টস আনতে হয়। সো একই সাপ্লাই চেনে ও হচ্ছে প্রিভিয়াস হন্ডার মডেলের যেগুলো বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবল, ওগুলোর পার্টসগুলো ওরা এখন নিয়ে আসতেছে। প্রাইস নিয়ে আলাপ করে লাভ নেই, প্রাইস কম বেশ হয়, যেমন ঢাকায় এক রেট, ধোলাইখালে এক রেট, চিটাগাং এক রেট। মনে কর আমরা যেটা টয়োটাতে যে স্পেয়ারসগুলো লাগে ওগুলো তো অরিজিনাল, ওগুলো ডেফিনেটলি অরিজিনাল না, ওরা 2 নাম্বার, ওরা কত নাম্বার ওটা নিজেও ও জানে না। সো ধর তুই মনে কর তুই যে স্পেয়ারটা এটার জন্য পাচ্ছিস, এটা কি যেই এক্সট্রা প্রাইসটা তুই পে করতেছিস সেটার মতো কোয়ালিটি? যে ধর মনে কর আমি সরি টু সে দিস, বাট আমাদের এখন হন্ডা তো 2 কোয়ালিটির পার্টস পাওয়া যায়, একটা হচ্ছে চাইনিজ, একটা হচ্ছে থাইল্যান্ড। যেমন আমার ব্রেক প্যাড গুলো সব থাইল্যান্ড লাগানো, ঠিক আছে? তুই যদি অরিজিনাল জাপানিজ লাগাইতে যাস তাহলে হচ্ছে তোর 5 থেকে 5,500 কত টাকা, অনেক টাকা। আমি আর মানে জিজ্ঞেসই করি না, এত দাম শুনে আমি ভুলেই গেছি যে ভাই তার দরকার তুই যেটা লাগাচ্ছিস, যেটা আমি যেটা লাগাচ্ছি এটা থাইল্যান্ডেরটা, এফোর্ডেবল, হুইচ ইজ অলসো হন্ডা অফিসিয়াল। 8,000 কিলোর মতো আই গেস আই হ্যাভ রান থ্রু উইথ দিস ব্রেক প্যাডস। কয়েকদিন আগে হচ্ছে খোলাইছিলাম, কিছুই হয় না, যেমন তেমনই। আচ্ছা আচ্ছা, নাইস। সো এইটুকু বলতে পারি যে হন্ডার পার্টস দাম বেশি, বা জিনিসটা আই গেস ভালোই দেয়। আচ্ছা, মানে ইটস নট লোকাল মেড, বাংলাদেশে বানায় না। এখানে আসলে এই গাড়ির কারেন্টলি গিয়ার বক্সটা অরিজিনাল না, আমি অ্যারাউন্ড 3.5 মান্থস আগে একবার চেঞ্জ করেছি, এটা সেকেন্ড টাইম চেঞ্জ করা। মানে তুমি সেকেন্ড টাইম চেঞ্জ করা আমাদের কাছে, রাইট? আচ্ছা, তাহলে 15 এ তোমরা রেজিস্ট্রেশন করাইছো, এটা হচ্ছে ধরো 22, তাহলে 7 ইয়ার্সে তুমি 2বার চেঞ্জ করেছি, রাইট? তো এই গিয়ার বক্সে চেঞ্জ করার ফলে কিছু ড্রব্যাক যেটা হচ্ছে যে গিয়ার বক্সটা অনেক গরম হয়ে যায় যখন তুমি কনস্ট্যান্টলি খালি রোডে, যদি তুমি এভারেজ 80 to 70-র মধ্যেও টানো, তখন গিয়ার বক্সটা হালকা গরম হয়। সো এটা ভয় পাওয়ার কিছু নাই। ইনিশিয়ালি একটু ভয় লাগতো যে গিয়ার বক্স গরম হয়ে যাচ্ছে কেন, বাট এটা প্যারা হয় না। আর যেটা হচ্ছে তখন দেখা যায় যে যখন when you try to accelerate fast, তখন গাড়িটা একটু পুশ করে, একটু ধাক্কা দিতে থাকে, রাইট? সো এটা আমি বলবো যে অরিজিনাল গিয়ার বক্স না হওয়ার কারণে এটা, বিকজ ইনিশিয়ালি প্রবলেমটা ছিল না, ইনিশিয়ালি ইট ওয়াজ ভেরি স্মুথ। আর তোমার গিয়ার বক্সটা যখন নষ্ট হয়েছে তখন এর সিম্পটমগুলো কি তোমার মনে আছে যে কি প্রবলেম করতো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইঞ্জিনের কাটা হিট হয়ে যেত। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার গাড়ি যে ঝাঁকি দিত অনেক বেশি। সাপোজ আমি এসি চালাচ্ছি এবং আমি অন অ্যান এভারেজ 40-45 স্পিডে চলতেছি, তো গাড়ি কাঁপতো রাস্তার মধ্যে, বা হচ্ছে আমি সিগন্যালে দাঁড়ায় আছি, এসি ছাড়া গাড়ি কাঁপতে হয়তো বা বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট ধরতেছে না।
আচ্ছা সো এই ইস্যুস গুলো হচ্ছিল। আর এমনি তুমি কি জানো যে গিয়ার বক্স তোমার কি রকম কস্ট করছে বা মানে আফটার সেলস মানে স্পেয়ারস এর দাম কি রকম? আমি গিয়ার বক্সের কাজ করেছিলাম এন্ড হচ্ছে আমি ওই যে অয়েলটা চেঞ্জ করাইছি। আচ্ছা সো সব মিলায় আমার সামওয়্যার অ্যারাউন্ড 45,000 এর মতো খরচ লাগছিল। 45,000 ঠিক আছে, আমি আরো বেশিও শুনছি, তাও 45,000 তোমার কাছে তাহলে ভালোই মানে বিকজ এটা গিয়ার বক্সটা আমি অরিজিনালটা লাগাই নাই। আচ্ছা আচ্ছা সিন্স এটা সেকেন্ড টাইম লাগাচ্ছি তো আমি একটা আই ওয়েন্ট ফর আ মোর কস্ট এফেক্টিভ ওয়ান। আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলবো, যারা নতুন গাড়ি কিনবে তাদের এরকম বিটার কার্ড দিয়ে শুরু করা উচিত। রাইট তারা শিখতে শিখতে হ্যাঁ। তারপর একটা সে দামি একটা প্রিমিয়াম অথবা এলিয়েন কিনে নেবে, রাইট রাইট তাহলে সে মেইনটেনেন্সটা শিখে যাবে। রাইট, খুবই ভালো একটা কথা বলছেন। কারণ ভাই কার মেইনটেনেন্স কিন্তু সবাই প্রথমবারই বুঝতে পারে না কোন ডিসিশনস গুলো কিসের ব্যাপারে নেওয়া উচিত। এই গাড়িগুলো কি খুবই টাফ টু মেইনটেইন? টাফ টু মেইনটেইন বললে ভুল হবে, বাট মানে ওই যে মানে মইরা যাবে তো কিছুদিন পর, মানে সবকিছু শেষের দিকে। কিন্তু রিভাইভ কি করা পসিবল? রিভাইভ ওই যে আপনি যদি পার্টস কিনা নতুন চেঞ্জ করেন বাট রিকন্ডিশনে যাবেন না, মানে ওই যে ভাঙাচোরা পার্টস কিনা ই করলে লাভ হবে না। আমি এটা ভুক্তভোগী। তাই চায়না হোক থাইল্যান্ড হোক ওগুলাই নতুন কিনা, নতুন লাগাইলে আপনি ওইটা 1-2 বছর ইউজ করতে পারবেন। আমি যেটা দেখলাম আমার চলতেছে এখনো। আচ্ছা আচ্ছা, এমনি ভাইয়া আপনি যে এতদিন ধরে গাড়িটা ওন করছেন, এমনি রাফলি আমি যদি বলি যে কত টাকা এটার পিছনে এখন পর্যন্ত মেইনটেনেন্সের জন্য গিয়েছে? 2.5 লাখ। 2.5 লাখ। বিকজ আমি এটা দিয়ে অ্যাক্সিডেন্টও করছিলাম, ঠিক ঠিক করতে একটু। আমরা যদি ওইটাকে একটু সাইডে রাখি, যে ধরেন আপনি যদি আমি যদি বলি যে এখন কেউ 2024 এ যদি এই গাড়িটা কিনে, এই গাড়িটার জন্য কত টাকা রাখা উচিত জাস্ট ফর মেইনটেনেন্স? পার মান্থলি হয়তো বা 5-6 হাজার টাকা, যদি খুব বেশি প্রবলেম হয়। এটা হচ্ছে এটার দামই হচ্ছে 4-5 লাখ টাকা। এটা তো 2 লাখ টাকা আপনার হবে না মেইনটেনেন্স খরচ। রাইট রাইট। এটারটা রেঞ্জটা ওইরকম, হাইস্ট 20 থেকে 30 হাজারের ভিতরে খুব বেশি প্রবলেম হলে এর ভিতরে সলভ করা সম্ভব। ওকে ওকে, মানে আমি যেটা দেখছি। তাহলে 5 to 6K মানে হচ্ছে আমাদের পার ইয়ার 60K বা ধরেন 70K। হ্যাঁ, আমি আর কি টুকটাক যাবতীয় সবকিছু নিয়েই ধরছি যে সমস্যা তো হবেই। আপনি একটা জিনিস চালাইতেছেন, একটা প্রবলেম তো হবে। খুবই মানে নাম্বারটা খুবই নাইস, মানে যারা অনেকেই টেনশনে থাকে যে অনেক বেশি কিনা এই জন্য। এটা কি অনলি ভেহিকল হইতে পারে নাকি আপনার বাসায় একটা বাইক বা অল্টারনেটিভ একটা ভেহিকল থাকতে হবে? এটা শুধু উইকেন্ড কার হিসেবে ইউজ করতে? না, আপনি যদি চান যে এটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন, ইউজ করা পসিবল। তবে হ্যাঁ, এটুকু আপনার একটু মাথায় রাখতে হবে যে আপনি একটা 30 ইয়ার্স ওল্ড পুরোনো কার আপনি কিনেছেন, এবং কেনার পর আপনার এই গাড়িটাতে কিছু কাজ আপনার থাকবেই। তবে আমি পার্সোনালি সাজেস্ট করব যে মার্কেটে এখন অনেক প্রাইস রেঞ্জে আপনি টয়োটা 100 পাবেন। আপনি 2 লাখ টাকা থেকে শুরু করেও আপনি 100 পাবেন, 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আপনি 100 পাবেন। সো আপনি যখনই মানি একটু বেশি স্পেন্ড করবেন, আপনি ডেফিনেটলি সে গাড়ির কোয়ালিটির উপরেই আপনি মানিটা স্পেন্ড করতেছেন। আমি 3 লাখ টাকাও 100 পেয়েছি, কিন্তু ওই 100টা আমার কাছে চালানোর পর আমার লিটারেলি মনে হয়েছে যে এটা আমি কি দেখতে আসলাম। এমনও আমি অনেক ইউজার দেখেছি খুবই বাজে কন্ডিশনের গাড়ি কিনেছে, এবং তারা এক্সপেক্ট করেছে যে তারা গাড়িটার পেছনে টাকা ঢেলে গাড়িটাকে 100% ফ্রেশ কন্ডিশন করতে পারে, বাট আলটিমেটলি সেটা করতে পারেনি। কিছু জিনিস বাই ডিফল্ট যদি প্রবলেম থেকে থাকে, সেই জিনিসটা আপনি কখনো চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন তো এটা স্পেয়ারসের দাম বেড়েই যাচ্ছে, স্পেয়ারসের দাম বেড়েই যাচ্ছে। যেমন আমি যখন আমার প্রিভিয়াস ওনার থেকে গাড়িটা নিই, উনি আমাকে বলেছে যে উনি লাস্ট 6 মান্থস আগে উনি ইঞ্জিন, গিয়ার বক্স এভরিথিং উনি রিপ্লেস করেছে, এবং দ্যাট কস্টেড হিম অ্যারাউন্ড 70 to 80K। আপনি এখন আফটার জুলাই আপনি যদি এখন এই EFI ইঞ্জিন অ্যান্ড গিয়ার বক্স আপনি যদি রিকন্ডিশন খুঁজতে চান, 1,80,000 টাকা পড়বে শুধু ইঞ্জিন অ্যান্ড গিয়ার বক্সেরই প্রাইস। ইফ ইউ হ্যাভ আ গুড গ্যারেজ, তাহলে হলো গিয়ে তোর নিজের গ্যারেজে যদি কাজ করায় বাংলা মোটর থেকে পার্টস এনে জেনুইন পার্টস পাওয়া যায় রিকন্ডিশন। আচ্ছা, সো ওইটা যদি এনে তুই ভালো মতন কাজ করাতে পারিস, ইটস গুড। আর যদি মিৎসুবিশি ওদের নিজস্ব ওয়ার্কশপে যাইস, ওইটা হচ্ছে কি ইফ ইউ হ্যাভ মানি দেন ইউ ক্যান গো। ওকে, তো মানে যেরকম মানি এজ এন এমন কি রকম তুই মানে কি রকম, আমি ফর এক্সাম্পল তোর মানে সাসপেনশনের ফুল সাসপেনশনের কাজ করাবি যত টাকায়, অত টাকায় তুই ইঞ্জিন চেঞ্জ করে দিতে পারবি। ঠিক আছে, একদম অ্যাকচুয়াল ফ্যাক্ট। আচ্ছা, আমি খালি গিয়ার অয়েল, মোবিল আর হচ্ছে কি তোর পাওয়ার স্টিয়ারিং অয়েল এগুলা চেঞ্জ করলাম খালি। আচ্ছা, হ্যাঁ, করে টোরে তোর গাড়ি ধোয়ালাম, আর হলো গিয়ে পিছে একটা আমার ওই ল্যান্সারের মনোগ্রামটা উঠে গেছিল, তো ওইটা আমি ওদের অথেন্টিকেটেডটা কিনলাম। আচ্ছা,
কেনার পরে তখন হচ্ছে কি বিল দিল আমাকে 1,20,000 টাকা, ঠিক আছে। আমি ভাবছি যে একটা ছোট গিয়ার চেঞ্জ করবো, এই করবো সেই করবো, তো কত আর টাকা, 50,000 টাকা খরচ হবে। হ্যাঁ, কিন্তু দেখলাম যে না, আমার মুখের সামনে গিয়ার দাম তো বেশি এক নম্বর, কিন্তু দ্য থিং ইজ ওরা হচ্ছে কি একদম জেনুইন জাপানের পার্টস দিবে, তো এটা নিয়ে কোনো ফাইজলামি নেই। চারটা ব্রেক প্যাড কি রকম খরচ পড়ছে? 2000 এর মধ্যে হয়ে গেছে। 2000 এর রেটটা ভালো, কিন্তু এখন অ্যাকচুয়ালি যেটা মিৎসুবিশি জেনুইন বলে চালাচ্ছে ওটা অ্যাকচুয়ালি রেপ্লিকাটাই, ওটা মিৎসুবিশির কপি থাকে পাঞ্চ করা, কিন্তু তোর এই পাথরের যে প্লেটটা ওটা অনেক চিকন। আর আমি ওই জায়গায় একটা থাইল্যান্ডের একটা বসালাম কেভলার। আচ্ছা, তো ওইটা হলো গিয়ে তোর অরিজিনাল থাইল্যান্ডেরই, তো ওটা তো নকল করার কিছু নাই। তো ওইটার পাথরটাও একটু সো দ্যাট ইজ লাইক 1800 নিল আমার। অফকোর্স করলা থেকে একটু এক্সপেন্সিভ। আচ্ছা, অবশ্যই বাংলাদেশে টয়োটার মতো অত চিপ পার্টস কোথাও পাওয়া যায়, কোনো গাড়ি পাওয়া যায় না। করলা থেকে a bit expensive, কিন্তু অনেক লোকাল পার্টস পাওয়া যায়। এমন না যে নিসানেরই কিনতে হবে 16-15,000 টাকা দিয়ে, ভালো একটা ব্যাপারটা ওরকম না। থার্ড পার্টি অনেক অপশনস আছে। এটার তুমি কিনতে পারছো 700-800 টাকা দিয়ে, এটার জন্য প্রবাবলি 1200-1500 ইউ হ্যাভ টু স্পেন্ড। স্পেয়ার গুলোর রিলায়েবিলিটি কি রকম, যে এটা খুবই তাড়াতাড়ি আবার চেঞ্জ করতে হচ্ছে নাকি? এটাও না ডিপেন্ড করে, কিছু পার্টস চেঞ্জ আমি লোকালি লাগিয়েছি কিন্তু চেঞ্জ করতেই হয়নি। কিছু আবার দেখা যায় 2-3 বারও চেঞ্জ করে ফেলেছি। এটা আসলে ডিপেন্ড করে। এমনি ভাইয়ার সাথে আমি যখন কথা বলছিলাম, ভাইয়া বলতেছিল যে কয়েলগুলো মনে হয় কয়েলগুলোতে প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, আমাদের প্রায় অনেকবার চেঞ্জ করতে হয়েছে। তারপর ওয়ান্স আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি, এখন তেলেই চালাই, এরপর থেকে প্রবলেমটা। এটা কি আপু সিএনজি তে চালানো পসিবল না তোমার? ইটস নট যে পসিবল, আমরা কিন্তু চালিয়েছি ফর 3 ইয়ার্স, কিন্তু সিএনজি তেই চলেছে। আচ্ছা, এখন জাস্ট আমাদের মনে হয় এত হ্যাসেল, আর গাড়িটা আসলে ইউজ হয় খুবই কম, ওই গাড়িটাই বেশি ইউজ হয়, খুবই রেয়ার এই গাড়িটা আমরা বের করি। এর জন্য এতটুকু চালানোর জন্য এত হ্যাসেল আসলে নেওয়াটা ওয়ার্থ ইট না। ইট ডাজন্ট ম্যাটার নিসান কিনতেছো নাকি টয়োটা কিনতেছো, ইফ ইটস আ ওল্ড কার, একটু না মেনটেন করতেই হবে। এটা ধরেই রাখতে হবে যে প্রত্যেক মাসে আমার 2-1টা পার্ট চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ গো ফর আ ব্র্যান্ড নিউ কার, অথবা একদম রিলেটিভলি নতুন কিছুতে। বাট মানে আপু দেখা যাচ্ছে যে ধরো এটা ফিক্স করতে আমার যে টাকাটা লাগতেছে, আমার কাছে যদি এটা 100 থাকে হয়তো একটু কম টাকা লাগবে, আর আমি তাড়াতাড়ি ফিক্সও করতে পারবো। সেই তাড়াতাড়ি এটা আমি ঠিক শিওর না, কারণ একই সময় লাগে আমার মনে হয় দুটা গাড়িতেই আমাদের, বাট একটু হায়ার রেঞ্জ। আচ্ছা, এখন পর্যন্ত এই গাড়িটার পিছে কত টাকা খরচ করছো? ওইদিকে না যাই, এটা অনেক বেশি, অনেক অ্যারাউন্ড 5-6 লাখ, কিন্তু ভেঙে এমন না যে একবারই। 4 ইয়ার্সে 5-6 লাখ আপু আমার মনে হয় না হলো 4-5 তো হবেই ডেফিনেটলি। এটার কম্পিটিশনে যা পাইতা ওটা তো তোমার আমার মনে হয় এরকম। আর একটা জিনিস কি, আমরা একবারে সাপোজ আমি 3.5 দিয়ে কিনেছি, প্লাস 6 আমি খরচ করেছি, ধরলাম 5 খরচ করেছি, আমি কিন্তু at one time 1 go 7 and 5 দিচ্ছিলাম না। আমি এক মাসে 5,000 টাকা দিয়েছি, আরেক মাসে 6,000 দিয়েছি, আরেক মাসে 10,000। রাইট। ওটা কিন্তু না, মানে you cannot just add যে অত টাকা দিয়েই আমি কিনতে পারতাম। পুরাতন হয়ে গেছে তো, হ্যাঁ ভাই, মনে করে আমার গাড়ি মাইলেজ একটু কম আছে, এখন 1,11,000। আচ্ছা, তো অনেক কম, হ্যাঁ, অন্য গাড়ি। এন্ড এটা অরিজিনাল ইঞ্জিন চেঞ্জ করি না, এই গাড়ির সাথে যেটা আসছে একদম তাই নাকি স্টকটাই, হ্যাঁ, স্টক ইঞ্জিন চালাচ্ছে। সো আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি, বাকি 110 ইউজার যেগুলো আরো পুরাতন ওগুলো আরো প্রবলেম ফেস করবে। সেটা হচ্ছে সবকিছু তো একটা, সবগুলো পার্টসে তো একটা ওয়্যার এন্ড টিয়ার থাকে। সো ওই লিমিটে আমি চলে আসছি এখন। এই 1 লাখ সেলের উপর যাওয়ার পর আমি বুঝতে পারতেছি যে আমার একটা করে পার্টস চেঞ্জ করা লাগতেছে। যেরকম এই শকসের কাজ করাবো, তুমি যে শকের কথা বললা, আমি কথা বলেছি, শক হয়তো অনেক রকমের শক আছে, 3-4টা কোয়ালিটি পাওয়া যায়। হ্যাঁ, একটা তুমি রিকন্ডিশন পার্ট পাবা, যেটা অরিজিনাল রিকন্ডিশন ইউজড আর কি, আবার চাইনিজ জিনিসপত্র পাবা। আচ্ছা। তো এমনি অরিজিনাল রিকন্ডিশন যদি আমি 2টা সামনের শক চেঞ্জ করি, কিরকম লাগতে পারে, এটা কি আপনার আইডিয়া আছে ভাই? না, এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট আমাকে বলেছিল যে একটা তোমার পড়বে হচ্ছে তোমার মনে করো 7,000 থেকে 8,000 টাকা রিকন্ডিশন।
এইজ হওয়ার সাথে সাথে ভাই এটার স্পেয়ারস এর দামটা একটু বেড়ে যাচ্ছে। আমি বাইরেও শুনছি, যেমন আপনি দেখেন VVT ইঞ্জিন পাওয়া যায় 50K তে, কিন্তু এটার ইঞ্জিন আপনি 1 লাখের নিচে পাওয়া মনে হয় এখন টাফ বাংলাদেশে। শুধু ইঞ্জিন না, বাকি পার্টসের ব্যাপারে আমি কয়েকদিন আগে সামনে হেডলাইটটা দেখবো, আমি চেঞ্জ করেছি একটু। আচ্ছা, সো এই হেডলাইট যখন কিনতে চাই, তো আমার সামনে এসে অ্যালিয়নের একটা হেডলাইট কিনে নিয়ে গেলো। জি ভাই। এবং আমিও আমার গাড়ির জন্য হেডলাইট কিনতেছি, দুইটা প্রাইস ডিফারেন্ট। ওয়ার ইজ ওইটা নতুন গাড়ি, ওই গাড়ির হেডলাইটের দাম আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার গাড়ির চেয়ে বেশি হবে অ্যাটলিস্ট, বাট আমি যখন এটা আফটার মার্কেট হেডলাইটস কিনতে গেলাম, দেখলাম যে এই গাড়ির পার্টসগুলো একটু বেশি দাম, ডিমান্ডেবল হয়ে যাচ্ছে আর কি। ব্রো, আই এম হ্যাপি উইথ দিস কারস রিলায়েবিলিটি। আচ্ছা, কারণ আমাকে গাড়িটা কখনো লেট ডাউন করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই ভাই মেইন, যে মানে আপনি জানেন আপনি কবে গ্যারাজ যাবেন, গাড়ি আপনাকে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, আমি বুঝবো যে আচ্ছা এই পার্টটা অনেকদিন ধরে আস্তে আস্তে উইক হচ্ছে, আমি যাবো। হুট করে মনে করো সকালে আসলাম, স্টার্ট হচ্ছে না। এক্সকোরোলা আসলে এরকম একটা গাড়ি আমাদের দেশে এত বেশি দেখা যায়, কারণটাই হচ্ছে এই একমাত্র পার্টসের অ্যাভেলেবিলিটি আর প্রাইস। ঠিক, মানে একে তো হচ্ছে রিকন্ডিশন পার্টস অ্যাভেলেবল, আর দুই হচ্ছে প্রাইসটা মানে অনেক কম, মানে গাড়ি হিসাবে অনেক কম। একটা গাড়ি পালার জন্য যে পরিমাণ খরচ করা লাগে ওই হিসাবে হচ্ছে এক্সকোরোলার পার্টস পাতির প্রাইস হচ্ছে অনেক কম। এমনি রিসেন্টলি কিছু চেঞ্জ করছি? আমি চেঞ্জ করছি হচ্ছে আমার স্টিয়ারিং বক্সটা চেঞ্জ করছি ভিতরে। হ্যাঁ হ্যাঁ, স্টিয়ারিং বক্সটার প্রাইস পড়ছে হচ্ছে 5,500 টাকা, আর হচ্ছে মানে সবকিছু মিলে 7,000-7,500 টাকা খরচ হয়েছে। তুমি তো অনেকদিন ধরে ওন করতেছো, স্পেয়ারস এর প্রাইস না হলে কম, আমরা সবকিছু বুঝলাম, কিন্তু অ্যাভেলেবল যেই প্রোডাক্টগুলো আছে সেগুলির কোয়ালিটি যেগুলোই চেঞ্জ করছি আমি বেশিরভাগই রিকন্ডিশন লাগাইছি, আর হচ্ছে আমার হেডলাইট আর ব্যাকলাইট গুলো চেঞ্জ হয়েছে। ব্যাকলাইটটা হচ্ছে চাইনিজ আর হেডলাইট হচ্ছে তাইওয়ানের ডিপো, যেটা তো ডিপো। হ্যাঁ হ্যাঁ, তো আপনার এগুলা দেখলাম আমার ব্যাকলাইটটা চাইনিজ, তো অনেক বছর 1-1.5 বছর হয়ে গেল আমার ব্যাকলাইট জনিত কোনো ইস্যুই হয় নাই, চাইনিজ যেহেতু চালাচ্ছি। আর হেডলাইটও ডিপো, মাশাআল্লাহ, মানে রাতে হাইওয়েতে চালানোর জন্য একদম পারফেক্ট। মানে এইসব পার্টস গুলো হচ্ছে চাইনিজ অথবা তাইওয়ান মানে লাগানো যায়। এক্সটেরিয়র পার্ট, হ্যাঁ, যেমন সিভি জয়েন্ট পাওয়া যায় অথবা স্টিয়ারিং বক্সও পাওয়া যায় চাইনিজ কিছু, কিন্তু এগুলা মানে আমি চাইনিজ সাজেস্ট করি না আর কি। আপনি একদম ফ্রেশ রিকন্ডিশন মাল যদি বুঝে নিতে পারেন, পরিচিত দোকান থেকে নিলে ওরা 1 সপ্তাহ ইয়েও দেয়, মানে প্রবলেম থাকলে ওরা 1 সপ্তাহের মধ্যে চেঞ্জও করে দেয়। তো এরকম পরিচিত থাকলে হচ্ছে এরকম আপনি মানে ওইভাবেই মানে ডিলটা ওইভাবেই করতে পারেন। মানে ধরো আবিরের কথা বলছি, আবিরের সিভিকে ও যে জিনিসটা চাইনিজ কিনে লাগাবে ওই দামে তুমি এটার হচ্ছে ধরো আমি রিকন্ডিশন পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আর এইটাই হচ্ছে মানে এই গাড়িটা সবচেয়ে বেশি মজা, যে একটা গাড়ি তো আসলে রেগুলার চলে তো পার্টস লাগেই। যেমন আমি কয়েকদিন আগে বাটারফ্লাই চেঞ্জ করছি আমার গাড়ির, তো আমার গাড়ির বাটারফ্লাই নিচে হচ্ছে 1000 টাকা মাত্র। হ্যাঁ, এক্সকোরোলা বাটারফ্লাই তার রিকন্ডিশন 100%, আমার যে নিচে হচ্ছে 1000 টাকা, আর ওই লাগাইতে 300-400 টাকা হচ্ছে গ্যারেজে দেওয়া লাগছে। এই হচ্ছে খরচ। এই ইঞ্জিন যেগুলো নিউ শেপের ইঞ্জিনগুলোর দাম এখন মার্কেটে ধরেন যে 40,000-50,000 টাকা শুধু ইঞ্জিন হেডটা, আর হচ্ছে গিয়ার বক্স সহ সম্ভবত 1,00,000 টাকা বা 1,10,000 টাকার এই আশপাশে এরকম কিছু একটা পড়ে। প্লাস তোমার পুরনো ইঞ্জিন যে চেঞ্জ করা যায়, ওইটা এক্সচেঞ্জ করে এইটির মধ্যে মনে হয় হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এইটা হচ্ছে যে আপনার এই শেপের ইঞ্জিনটা, আর হচ্ছে আপনার ওল্ড শেপের যে ইঞ্জিনে আবার এখানে আবার একটা জেনারেশন গ্যাপ আছে ইঞ্জিনের। আপনার হচ্ছে 2006 এর আগে একরকম, এটা হচ্ছে আর হচ্ছে 2006 এর পরে অন্যরকম। তো আমাদের এগুলোর মধ্যে হচ্ছে আপনাদের যে অলমোস্ট 2011 এর যে ইঞ্জিনগুলো ওগুলো পর্যন্ত আমাদের এই গাড়িটায় মানে প্লাগ এন্ড প্লে বসানো যায়। তো আমি যখন ইঞ্জিন চেঞ্জ করবো তখন তো আমি নিশ্চয়ই আপডেট মডেলে যাবো, আমি তো আর মানে পুরান মডেলটা নিব না। ঠিক, তো পুরান মডেলগুলোর দাম বেশি। আচ্ছা, আর ওগুলো হচ্ছে ফুয়েল বার্ন করে বেশি। আর হচ্ছে নতুন আপনার যে 2007 এর পরে যেগুলো আসছে, ডিস্ট্রিবিউশনের কি কোনো সমস্যা হয়? না না না, জাস্ট প্লাগ এন্ড প্লে, আমার কাছে কোনো রকমই তফাৎ মনে হচ্ছে না। আচ্ছা, রিলায়েবিলিটির ব্যাপারে তোমার কি মনে হয়, যে অ্যাকচুয়ালি কি এটা কি মিথস নাকি অ্যাকচুয়ালি এটা খুবই ভেরি ট্রু? ইটস ভেরি ট্রু। আমার গাড়িটা কেনার পর হচ্ছে মানে 2021 এ যে সাসপেনশনটা কাজ করেছিলাম, দ্যাটস ইট। এত রাশে ট্রাভেল করে, এত সিলেক্ট করার কোনো কিছু আর চেঞ্জ করা লাগে না। নাইস। মানে তুমি 2020 তে কিনেছো, এখন পর্যন্ত শুধু সাসপেনশনের কাজ করছো? সাসপেনশন আর এসি এর কাজ করেছি। আচ্ছা আচ্ছা, ওইটা তো অ্যাকচুয়ালি চললে লাগবেই, এসি কাজটা আসলে। সো ওই এসি কাজ একবারই করে ফেলছি, এন্ড দ্যাটস ইট। নাইস। আর স্পেয়ারস এর প্রাইসেস ব্যাপারে তোমার আইডিয়া আছে, যে স্পেয়ারস এর প্রাইস যেটা অনেক কম? হ্যাঁ, এটা ভেরি রিলায়েবল আর খুবই অ্যাভেলেবল। সো যখনই আমি যে কোনো গ্যারেজে ইনস্ট্যান্টলি ঢুকে ওখানেই মোটামুটি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, শক অ্যাবজর্বার বা কোনো কিছু চেঞ্জ করতে হয় তখন কি রকম লাগতে পারে, তুমি কি সেটা জানো? না, I have no idea about that. আচ্ছা, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি তোমাকে বলে দিই যে মানে এটার খুবই সেফ সাইডের একটা গাড়ি, কারণ এত বেশি অ্যাভেলেবল।
যে সবকিছু একদম ইজিলি পাওয়া যায়। তোমার আগের এক্স করলার চেয়ে দাম বেশি হবে, কিন্তু ঠিক আছে, নট ব্যাড। দ্যাট আই নো, কাজ আমাদের হচ্ছে গিয়া পিছের ব্রেক শুজ চেঞ্জ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তখন তুমি শুনছো এরকম? হ্যাঁ। আচ্ছা, নাইস। কিন্তু খুবই আঙ্কেল কি কমপ্লেইন করছে যে অনেক বেশি এক্সপেন্সিভ বা কিছু? না, নট রিয়েলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি এখানে এটা মেনশন করব, যখন আমি গাড়ি কিনতে মানে পার্টস পাতি কিনতে যে লাইক সকেট কিনতে গেছি, তো ওইখানে আমার মানে বললেই হইতেছে যে টয়োটা এলিয়নের সকেট আছে কত মডেল, 4-এর 5-এর 6-এর সব মডেল তো সকেট একই। অনেক সময় দেখা যায় করোলার মানে টয়োটা সকেট ক্রস পার্টস বসে যায়, তো ক্রস পার্টস বেটার না। আমি সবসময় বলি যে যেটা সেটা স্টকটাই বেটার, ঠিক আছে। The thing is যে মানে ওকে মানে পার্টস পাতি আহামরি দাম না, খুঁজলে ধোলাই খেল গেলে খুব সুন্দরভাবে মিলানো যায়। আচ্ছা, এখন তুই এই স্পেয়ারস এর প্রাইস নিয়ে তুই একটু বল, যে ধর এখন নতুন একটা ফ্যামিলি স্টার্ট করছে, এরকম মনে কর ফার্স্ট গাড়ি তার হবে এটা, তার জন্য তুই কি এটা সাজেস্ট করবি যে স্পেয়ারস এর প্রাইস কি রকম বা যেভাবে বাড়তেছে? আস্তে আস্তে যেহেতু বাড়তেছে আর এই গাড়িগুলার আরো বাড়তেছে, কারণ কি এই গাড়িগুলো এখন ওইভাবে ঢুকতেছে না মার্কেটে, তো এগুলার চাহিদাও মনে হচ্ছে কম, তো এই কারণে স্পেয়ার পার্টস এরও দাম একটু আগের থেকে একটু না আসলে অনেক বাড়ছে, অলমোস্ট সব প্রাইসই বেড়ে গেছে সবকিছুরই। ধর তুই লাস্ট যে শক বা ধর তুই স্প্রিংস চেঞ্জ করছিস, তোর কি রকম দাম পড়ছে তুই কি জানিস? আমার স্প্রিং গুলা চেঞ্জ করতে আমার 4,500 টাকা লাগছে, শুধু স্প্রিং এর দাম বলতেছি, আর লাগানো টাগানোর খরচটা আলাদা। আর তোর ইঞ্জিনটা কত নিছে তুই কি জানিস? হ্যাঁ, আমার ভিভিটিআই ইঞ্জিনের থেকে ওই ইঞ্জিনের দাম বেশি। এটাই আমি বলতেছিলাম যে মানে এই জিনিসগুলো আসলে এই কারণে আমি মেইনলি বলতেছি যে তার ভিভিটিআই তে শিফট করা উচিত এই ইএফআই কে রেখে, কারণ ইএফআই ইঞ্জিনের মেইনটেনেন্স থেকে শুরু করে ইঞ্জিন প্রাইসও এখন বেশি। তো যে কোনো সময় আল্লাহ না করুক যদি তার প্রয়োজন হয় ইঞ্জিন চেঞ্জ করতে, আমার গাড়ির ইঞ্জিন চেঞ্জ করতে 60,000 টাকা খরচ হয়, ওটার 45, 40, 50,000 টাকা খরচ হবে। আমি ভালো ইঞ্জিন, বেটার পারফরমেন্সের ইঞ্জিন পাচ্ছি কম দামে, আর লেস পাওয়ার ইঞ্জিন পাচ্ছি আমি বেশি দামে। বিকজ কারেন্ট মার্কেটের মধ্যে বাংলাদেশে এই গাড়ি স্পেশালি সেকেন্ড হ্যান্ড মার্কেটের মধ্যে এরকম মানে মানুষের অভাব নাই যারা হচ্ছে, যেটা আমরা কিছু সময় কথা বলতেছিলাম আর কি, যে খুব পুরানো একটা খুব খারাপ কন্ডিশনে গাড়িকে নিল, একটু পেন্ট আপ করলো জিনিসটাকে, দেখতে অনেক ভালো লাগতেছে, এখন আপনি গিয়ে দেখলেন ওকে গাড়ি তো ভালো আছে, সুন্দর আছে, কিন্তু 3-4 মাস পর আস্তে আস্তে একটা করে চেক লিস্ট আসা শুরু করবে, দেন তোমার বিলস আসা শুরু করবে। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। আচ্ছা, আর তোর কাছে কি মনে হয় যে এটা রিসেলটা তো অনেক হাই আমরা জানি, বাট ইউজ মার্কেটে এটার প্রাইসটা যে এত হাই, এটা কি এটা জাস্টিফাই করে যে মানে রিলায়েবিলিটির দিক দিয়ে? তো আমরা দেখা যায় কি আমরা কি চিন্তা করিনি একটা জি করা যে আমি এখনই হয়তো একটু বেশি প্রিমিয়াম দিয়ে নিচ্ছি, গাড়িটার দাম একটু বেশি, এটার সাথে মডেলসের থেকে তো এটার রিসেল অনেক বেশি বা প্রাইসটা অনেক বেশি থাকে, কিন্তু আমার যদি আমি 2 বছর ওন করি ওই গাড়িটা যত টাকা আমার দরকার পড়তো মেইনটেনেন্সের জন্য এটাতে কম লাগবে, এই জিনিসটা কি জাস্টিফাই করে? এখন ইফ ইউ আস্ক মি, জিনিসটা হচ্ছে যে মানে ইউজুয়ালি মানুষ এটা কনসিডার করে না। আমি তো গাড়ি কিনলাম, আমি শুধু ফাইন্যান্সের দিকে তাকাচ্ছি বা রিসেল ভ্যালুর দিকে তাকাচ্ছি অ্যান্ড হোয়াট নট, কিন্তু হচ্ছে যে এটাও কনসিডার করতে হবে যে সময়টা পর্যন্ত তুমি এটা চালাচ্ছ, টিল ইউ রিসেল ইট অ্যাগেন, ওইটা কিন্তু তোমাকে একটা সার্টেন ইউটিলিটি দিছে, ওই ইউটিলিটিরও তো কিন্তু একটা প্রাইস আছে, কিন্তু এটা মানুষজন কনসিডার করে না, ঠিক আছে? তা আমার কথা হচ্ছে যে মানে এটা যদি আমি আবার সেল করিও, আচ্ছা ঠিক আছে, হয়তো আমি যেটা কিনছি সেটা থেকে একটু কম পেলাম, কিন্তু পিপল গো লাইক না আমার লস হয়ে গেছে। হাউ ইজ ইট আ লস? তুমি তো এটা ঘুরছো ফিরছো, অন্য কোন গাড়ি এরকম ইউটিলিটি পাবা না অন্য কোন গাড়ি? আই ক্যান vouch for that, at least from my end, যেসব আছে, yeah